আজকে বাংলার এমন একটা ভয়ঙ্কর লোককথার ব্যবচ্ছেদ করা যাক যেটা শুনলে গায়ে কাটা দেয়। এই গল্পটা যেভাবে খুব ধীরে ধীরে ভয় তৈরি করে আর তারপর শেষে গিয়ে যে ধাক্কাটা দেয় সেটাই আসল ব্যাপার। তো চলুন এর গভীরে ঢোকা যাক। তো এই পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে আছে এক ভয়ঙ্কর জিনিস, নিশি। বাংলার লোককথায় নিশি হল এমন একটা অশুভ আত্মা যে কিনা আপনার খুব প্রিয় কোনো মানুষের গলা নকল করে আপনাকে ডাকবে। কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে। নিশি কিন্তু শুধু দুবারই ডাকতে পারে, 3 বার নয়। গল্পের প্রথম ভাগ, নিশির ডাক। এখানে শুধু যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয় তাই না, বরং একটা দারুণ দ্বন্দ্ব দেখানো হয়। একদিকে আধুনিক যুগের অবিশ্বাস আর অন্যদিকে সেই পুরনো দিনের লোককথা। আচ্ছা, গল্পটা শুরু হচ্ছে একটা থমথমে অমাবস্যার রাতে। আমাদের প্রধান চরিত্র রতন আর তার স্ত্রী ময়না। রতন সে এসবে একদমই পাত্তা দেয় না, কিন্তু ময়না সে নিশির ভয়ে একেবারে আতঙ্কিত, বিশেষ করে এই ঘুটঘুটে অন্ধকারে। আর ঠিক তখনই যখন চারদিক নিস্তব্ধ, গল্পের মোড়টা ঘুরে যায়। রতনের সবথেকে কাছের বন্ধু করিম তাকে গভীর রাতে ডাকছে মাছ ধরতে যাওয়ার জন্য। গলাটা একদম চেনা, কিন্তু এত রাতে? এই ডাকটাই ময়নার মনে প্রথম সন্দেহের জন্ম দেয়। এইবার গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ এখন থেকে আমরা কিছু অশুভ সংকেত দেখতে পাব। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের হিরো রতন এসব কিছুই খেয়াল করে না, কিন্তু আমরা যারা গল্পটা শুনছি আমরা ঠিকই বুঝতে পারি যে কিছু একটা তো গোলমাল আছে। প্রথম খটকাটা লাগে ময়নার চোখে। সে খেয়াল করে তার করিম ভাই, যে কিনা সবসময় ডান পা আগে ফেলে হাঁটে, সে আজ বাঁ পা আগে ফেলল। ভাবুন একবার, কত ছোট একটা ব্যাপার, তাই না? কিন্তু গল্পের জন্য এটাই যে কত বড় একটা সূত্র। এরপরের সংকেতটা আসে রতনের নাকে। হঠাৎ সে খেয়াল করে করিমের গা থেকে কেমন একটা পচা ডোবার গন্ধ আসছে। এটা তো হওয়ার কথাই না, কারণ আসল করিম সে তো সবসময় আতর ব্যবহার করে। আর এরপর আসে সবচেয়ে সরাসরি আর ভয়ঙ্কর সতর্কবার্তাটা। গ্রামের যে সাধক কালু ফকির, তিনি রতনকে থামিয়ে সোজা প্রশ্ন করেন, যার ছায়া নাই তার পিছে গিয়া কি মরবি? এর চেয়ে স্পষ্ট করে আর কি বলা যায় বলুন? এই একটা লাইনেই যেন পুরো গল্পের ভয়টা জমাট বেঁধে যায়। তো এতক্ষণ যা কিছু হয়েছে সবকিছুর পর আমরা এবার গল্পের ক্লাইম্যাক্সে চলে এসেছি, দিঘির পাড়ের সেই ভয়ঙ্কর দ্বৈরথ। এখানে টেনশনটা একদম চূড়ায় পৌঁছায়, কারণ রতন সে এখন একই দেখতে দুজন করিমের মাঝখানে আটকা পড়েছে। দিঘির পাড়ে যেতেই যে করিম তাকে ডেকে এনেছিল তার আসল চেহারাটা বেরিয়ে আসে। তার চোখগুলো ঠিক যেন জ্বলন্ত কয়লা, আর গলাটাও আর মানুষের মতো নেই। বিকট এক স্বরে সে রতনকে বলছে দিঘির পানিতে নামতে। এখানে দেখুন রতনের অবস্থাটা, কি ভয়ঙ্কর এক দোটানায় পড়েছে সে। তার সামনে একই চেহারার দুজন, একজন হলো সেই শয়তান যে তাকে পানিতে নামতে বলছে, আর অন্যজন সে এসেছে তাকে বাঁচাতে। যাই হোক, আসল করিমের কাছে ছিল মন্ত্র পড়া সর্ষে আর লোহার রড। সেগুলোর আঘাতেই নিশিটা শেষমেশ হেরে যায়। কিন্তু পানিতে ঝাঁপ দেওয়ার আগে সে তার আসল ভয়ঙ্কর রূপটা দেখায়, তালগাছের মতো লম্বা, আর শাসিয়ে যায় যে সে আবার ফিরে আসবে। এই ক্লাইম্যাক্সের পর গল্পটা খুব চালাকির সাথে একটা শান্ত পরিবেশ তৈরি করে, একটা স্বস্তির ভাব যে যাক, বিপদ কেটে গেছে। আর ঠিক এই স্বস্তিটাই কিন্তু শেষের টুইস্টটাকে আরও 1000 গুণ ভয়ঙ্কর করে তুলবে। তো রতনকে এখন তার রক্ষাকর্তা করিম আর কালু ফকির মিলে বাড়ি নিয়ে আসছে। বেচারা রতন ভয়ে কাঁপছে, কিন্তু সে এখন নিরাপদ। আপাত দৃষ্টিতে তো তাই মনে হচ্ছে, তাই না? আর এই সময়েই গল্পের নিয়মগুলো আবার বলা হয়, যেমন মিশি যে দুবারের বেশি ডাকে না, আর রতন ঠিক সেই ভুলটাই করেছিল, দুবার ডাকার পরেই সাড়া দিয়েছিল। এমনকি করিম তার নিজের তাবিজটা পর্যন্ত রতনকে দিয়ে দেয় রাতের জন্য, যাতে মনে হয় যে হ্যাঁ, বিপদ সত্যিই চলে গেছে। আর এইবার গল্পটা তার আসল তাসটা খেলে। এতক্ষণ ধরে যা কিছু ঘটেছে, যা কিছু দেখানো হয়েছে, সব ছিল একটা বিরাট চাল, একটা নিখুঁত বিভ্রান্তি, আমাদের সবাইকে একটা ভয়ঙ্কর সত্যের দিকে ঠেলে দেওয়ার জন্য। ঠিক পরের দিন সকালে একজন গ্রামবাসী ছুটে এসে খবর দেয়, করিম, আসল করিম, সে তো গত রাত থেকে গরুস্থানের একটা গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। শুধু এই একটা কথাতেই পুরো গল্পটা যেন মাথার উপর ভেঙে পড়ে। আর রতন, সে যখন ভয়ে ভয়ে তার হাতের দিকে তাকায়, দেখে ওটা কোনো রূপোর তাবিজ ছিল না, ছিল
কাফনের কাপড়ে মোড়ানো একটা পচা মানুষের আঙুলের হাড়। ভাবুন একবার অবস্থাটা। প্রতারণার প্রমাণটা সে নিজের হাতে ধরে রেখেছে। আর গল্পের শেষ পেরেকটা পোতা হয় তখনই, যখন ঘরের ভেতর থেকে করিমের গলা শোনা যায়। সেই অশুভ সত্তাটা হেসে বলে, কিরে রতন, আমি কইছিলাম না আমি আবার আসমু। মানে নিশি পরাজিত হয়নি, সে রতনের ঘরে তাদের সাথেই ঢুকে পড়েছে। শেষ পর্যন্ত গল্পটা আমাদের কাছে একটা ভয়ঙ্কর প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা শুধু ভূত প্রেত বা নিশির ডাক নিয়ে নয়, প্রশ্নটা আমাদের বিশ্বাস নিয়ে, আমাদের বিচার বুদ্ধি নিয়ে। আসল ডাক আর নকল ডাকের তফাৎ যে করতে পারে না, তার জীবন কি সত্যি দিঘির তলায় হারিয়ে যায়?